আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব দ্য ডাচেস অফ মালফি, অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের একটি ড্রামা। লিখেছেন জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার 1580 সালে জন্মগ্রহণ করেন এবং 1632 সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন, আবার তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। জন ওয়েবস্টারের দ্য ডাচেস অফ মালফি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি, অর্থাৎ এটি একটি প্রতিহিংসা পরায়ণমূলক ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে মূলত প্রতিহিংসা পরায়ণ বোঝায়, অর্থাৎ কেউ কারো বিরুদ্ধে কোনো একটা খারাপ কাজ করলো, পরে সেই ব্যক্তি আবার তার প্রতিশোধ নিল, এটাকে প্রতিশোধ পরায়ণ ট্র্যাজেডি বলা হয়। দ্য ডাচেস অফ মালফি এই ট্র্যাজেডির প্রধান কয়েকটি ক্যারেক্টার হচ্ছে দ্য ডাচেস। ডাচেস হচ্ছে অর্থাৎ দ্য ডাচেস অফ মালফি এই ট্র্যাজেডির অন্যতম একটা প্রধান ক্যারেক্টার হচ্ছে দ্য ডাচেস। অর্থাৎ ডাচেস হচ্ছে ফার্দিনান্দ এবং কার্ডিনালের বোন, এবং তিনি একজন বিধবা মহিলা। তার স্বামী পূর্বেই মারা গিয়েছিলেন এবং তিনি এখন বর্তমানে চান নতুন করে জীবন শুরু করতে। তিনি চান কাউকে বিয়ে করতে, কিন্তু তার ভাই কার্ডিনাল এবং ডিউক ফার্দিনান্দ তাকে বিয়ে করতে দিবেন না। কারণ হচ্ছে তিনি পুনরায় বিবাহ করলে তার হাজব্যান্ড অর্থাৎ তার স্বামী তাদের সম্পত্তির উত্তরাধিকার হবে। এই ভয়ে তারা তার বোনকে বিবাহ দিতে নারাজ। অ্যান্টোনিও হচ্ছে দ্য ডাচেস। অ্যান্টোনিও ইজ দ্য ডাচেস স্টুয়ার্ড। স্টুয়ার্ড বলতে কোষাধ্যক্ষ অর্থাৎ ম্যানেজারের মতো। তখনকার যুগে প্রাসাদের ভিতর কোষাধ্যক্ষ একজন ছিলেন, যাকে বর্তমানে ম্যানেজার বলা হয়। তো অ্যান্টোনিও ছিল সেই প্রাসাদের কোষাধ্যক্ষ এবং ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি ছিলেন অ্যান্টোনিওকে ডাচেস প্রপোজ করেছিল তাকে বিয়ে করার জন্য। প্রথমে অ্যান্টোনিও রাজি না হলেও পরবর্তীতে ডাচেসের জোড়াজড়িতে অ্যান্টোনিও রাজি হয়ে যায়। পরবর্তীতে অ্যান্টোনিও এবং ডাচেস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে হচ্ছে বসোলা একটা অন্যতম ক্যারেক্টার। বসোলা ইজ এ স্পাই প্লান্টেড বাই ডিউক ফার্দিনান্দ অ্যাজ দ্য স্টেবল মাস্টার অ্যাট দ্য ডাচেস স্টেট। অর্থাৎ বসোলাকে হচ্ছে ফার্দিনান্দ স্পাই অর্থাৎ গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিলেন বসোলাকে, যাতে বসোলা সবসময় ডাচেসের উপর নজর রাখতে পারে যে সে কি কাজ করছে না করছে, এই জন্য বসোলাকে নিয়োগ দেওয়া হয়। তারপর হচ্ছে ফার্দিনান্দ হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তিনি হচ্ছে এই মালফি শহরের ডিউক হচ্ছে ফার্দিনান্দ, অর্থাৎ তিনি কার্ডিনালের ভাই এবং ডাচেসেরও ভাই। তিনি চাইতেন না যে তার বোন ডাচেস অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। তারপরে দ্য কার্ডিনাল অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। কার্ডিনাল হচ্ছে ডিউক ফার্দিনান্দ এবং ডাচেসের ভাই। তিনিও চাইতেন না যে ডাচেসে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, তাতে তাদের সম্পত্তির অংশীদার বাড়বে। কেরিওলা ছিল ডাচেসের ওয়েটিং মেড। শি ইজ লয়াল টু দ্য ডাচেস থ্রু আউট অ্যান্ড ডাইস ফর ইট। কেরিওলা ছিল ডাচেসের একজন বিশ্বস্ত কর্মচারী অর্থাৎ মেড ছিলেন। সে খুবই বিশ্বস্ত ছিল এবং এই গল্পের শেষে দেখা যায় যে কেরিওলা হচ্ছে ডাচেসের কারণে কেরিওলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ডেলিও হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড এবং অ্যান্টোনিও এবং ডেলিও একই ক্লাসের লোক ছিলেন। তিনি চাইতেন যে অ্যান্টোনিও এবং ডাচেসের সিক্রেট ম্যারেজ, মানে তাদের যে গোপনে বিবাহ হয়েছিল অ্যান্টোনিও এবং ডাচেসের, সেই বিয়ের ব্যাপারটা তিনি জানতেন। জুলিয়া হচ্ছে এই ট্র্যাজেডির একটি অন্যতম ক্যারেক্টার। তিনি ক্যাস্টিচিওস ওয়াইফ ছিলেন জুলিয়া এবং কার্ডিনালস মিস্ট্রেস এবং কার্ডিনালের উপপত্নী ছিলেন এই জুলিয়া। তো আমি এখানে দ্য ডাচেস অফ মালফির প্রধান কয়েকটি ক্যারেক্টার আলোচনা করলাম। আরও কিছু ক্যারেক্টার রয়েছে, তবে সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। তো আমরা এখন মূল আলোচনায় চলে আসি। দ্য ডাচেস অফ মালফি লিখেছেন জন ওয়েবস্টার।
জন ওয়েবস্টারের তার লিখিত অন্য সব নাটকের থেকে অন্যতম একটি ট্র্যাজেডি হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি রচিত হয় 1613 থেকে 14 সালের দিকে এবং এটি পাবলিশ হয় মূলত 1623 সালে। দ্য ডাচেস অফ মালফিকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয় বা প্রতিহিংসামূলক ট্র্যাজেডি বলা হয়, যেহেতু এই ট্র্যাজেডির মূল থিমই হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো শুরুতেই এখানে জন ওয়েবস্টার তুলে ধরেছেন যে ডাচেসকে একজন হচ্ছে বিধবা মহিলা হিসেবে তুলে ধরেছেন শুরুতেই। তো শুরুতেই জন ওয়েবস্টার যেটা বলেছেন, দ্য ডাচেস অফ মালফি এর নিরপরাধ, তিনি মূলত এই ট্র্যাজেডিতে মালফির এই ডাচেসের নিরপরাধ নারীর দুর্দশা এবং মহিমার কাহিনী তিনি এই ট্র্যাজেডিতে তুলে ধরেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন ডাচেস। ডাচেস ছিলেন একজন ধৈর্যশীল এবং বিধবা নারী। তার দুই ভাই ফার্দিনান্দ এবং এই কার্ডিনাল তারা চায় ডাচেসকে অবিবাহিত রাখতে, অর্থাৎ ডাচেসকে তারা পুনরায় বিয়ে দিতে নারাজ, কেননা ডাচেসের বিয়ে হলে পরবর্তীতে তার হাজব্যান্ড তাদের সম্পত্তির মালিক হতে পারে। এই ভেবে তারা ডাচেসকে আর নতুন বিয়ে করাতে চায় না। কিন্তু ডাচেস তার দুই ভাইকে প্রায় বলতো যে তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ডাচেসের দুই ভাই তাদের নারাজ ছিলেন। পরে ডাচেস তাদের প্রাসাদের একজন স্টুয়ার্ড বা যিনি কোষাধ্যক্ষ ছিলেন অ্যান্টনিও, তো অ্যান্টনিওকে তার একরকমভাবে ভালো লেগে যায়, কারণ অ্যান্টনিও ছিলেন একজন পরিশ্রমী সাহসী মানুষ এবং তাকে অ্যান্টনিওকে ডাচেস ভালোবাসার প্রস্তাব দেয় এক পর্যায়ে। কিন্তু এই অ্যান্টনিও তার ভাইদের অর্থাৎ ডাচেসের ভাইদের ভয়ে তার প্রেম প্রস্তাব অ্যাকসেপ্ট করতে পারেন না। কিন্তু পরবর্তীতে ডাচেস তাকে অনেক জোরাজুরি করে এই প্রস্তাবে রাজি করেন। পরবর্তীতে ডাচেস এবং অ্যান্টনিও লুকিয়ে বিয়ে করেন তাদের ভাইদের অজান্তেই। কিন্তু ডাচেসের একমাত্র অনুগত সহচারী কেরিওলা ছাড়া আর কেউ জানতো না এই বিষয়টা, যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডাচেস। কিছুদিন পরে ডাচেস সন্তান সম্ভবা হন এবং ডাচেস যে সন্তান সম্ভবা হন এটা আর বেশি দিন গোপন রাখা গেল না। এদিকে ডাচেসের দুই ভাই তাকে গোপনে পর্যবেক্ষণ করার জন্য বোসোলাকে নিয়োগ করেছেন। বোসোলা বুঝতে পারতেছে যে ডাচেসের সাথে কিছু একটা হয়েছে, তাই সে বিভিন্নভাবে ডাচেসকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি বুঝতে পারতেছেন যে মনে হয় ডাচেস প্রেগনেন্ট, তাই সে ডাচেসের প্রেগনেন্সি টেস্ট করার জন্য তিনি ডাচেসকে একটি ফল খাইয়ে দেন এবং সে ফল খেলে সাধারণত গর্ভবতী মহিলাদের পেটের ব্যথা শুরু হয়ে যায় এবং ফল খাওয়ার কিছুক্ষণ পর যখন ডাচেসের পেট ব্যথা শুরু হয় তখন বোসোলা বুঝতে পারেন যে ডাচেস বিবাহিত এবং সন্তান সম্ভবা। তাই সে কথা ডাচেসের দুই ভাই কার্ডিনাল এবং ফার্দিনান্দকে জানায়। সে আরও বলে যে অ্যান্টনিওই হচ্ছে ডাচেসের স্বামী। এসব শুনে ডাচেসের ভাইরা তেলে বেগুনে জ্বলে উঠল, অর্থাৎ তাদের ভিতরে যেন সব আগুন দিয়ে জ্বলে উঠল। তারা এতটাই ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। তারা ডাচেসের স্বামী অ্যান্টনিওকে মারার পরিকল্পনা করেন এবং ডাচেস এটা বুঝতে পারে এবং অ্যান্টনিওকে ডাচেস অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এরপর ডাচেসকে নিয়ে ভাইদের দ্বন্দ্ব প্রচণ্ডভাবে বেঁধে যায়। তারা ভাবে তাদের বোনের পেটে যেহেতু বাচ্চা আছে, এই বাচ্চা যদি পৃথিবীতে আসে তবে তাদের সম্পদের মাঝে তারা ভাগ বসাবে। এর মধ্যে ডাচেসের প্রথম সন্তান হয়, অর্থাৎ ডাচেসের যদি প্রথম সন্তান আসে, সন্তান যদি হয়, তাহলে ডাচেসের সন্তান তাদের সম্পত্তির উত্তরাধিকার হবে। এই সময় অতিবাহিত হওয়ার মাঝেই ডাচেসের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। মাঝে মাঝে ডাচেস এবং অ্যান্টনিও গোপনে দেখা করত। এভাবে অনেক বছর চলতে থাকে। একে একে তাদের ডাচেস এবং অ্যান্টনিওর 3টি সন্তান জন্মলাভ করে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তাদের বোন ডাচেসকে মেরে ফেলবে, অর্থাৎ কার্ডিনাল এবং ফার্দিনান্দ তারা দুই ভাই সিদ্ধান্ত নেয় যে তাদের বোন ডাচেসকে তারা মেরে ফেলবে। এরপর ডাচেসের ছোট ভাই অর্থাৎ কার্ডিনাল
বোসোলাকে নির্দেশ দেয় যে ডাচেসকে মেরে ফেলতে। নির্দেশ অনুসারে বোসোলা ডাচেসকে হত্যা করতে যায়, কিন্তু হত্যা করতে বাধা দেয় ডাচেসের বিশ্বস্ত দাসী কেরিওলা বলে যে তারা যেন ডাচেসের পরিবর্তে তাকেই হত্যা করে, কিন্তু পরক্ষণে তার নিজের জীবনের প্রতি মায়া এসে যায়, তাই সে বলে, আমাকে মেরো না। এরপর হত্যাকারীরা ডাচেসকে শ্বাসরোধ করে মেরে ফেলে, আর পরক্ষণে কেরিওলাকেও মেরে ফেলে। অর্থাৎ কেরিওলা এবং ডাচেস দুজনকেই বোসোলা এবং তার অন্যান্য সহকর্মীরা মেরে ফেলে। একই সাথে ডাচেসের 2টি সন্তানও ছিল ডাচেসের সাথে, এবং এই 2টি সন্তানকেও তারা মেরে ফেলে। একটি সন্তান ছিল অ্যান্টনিওর সাথে। যেহেতু অ্যান্টনিও এবং তার সন্তানটা অনেক দূরে কোথাও থাকে, তাহলে তারা এই খবরটা মূলত পায় না। এদিকে এসব খবর শুনে অ্যান্টনিও এবং তার সেই প্রথম সন্তানটা এই প্রাসাদে চলে আসে এবং তাদের কাছে পৌঁছে যায়, আর তার নিজের স্ত্রীকে মেরে ফেলছে এই খবরটা অ্যান্টনিওর কাছে চলে যায়, এবং অ্যান্টনিও প্রাসাদে চলে আসে। এদিকে কার্দিনাল এবং ফার্দিনান্দ তাদের ভুল বুঝতে পারেন এবং তারা অসুস্থ হয়ে পড়েন, যে একটা পর্যায়ে তাদের মধ্যে একটা অপরাধবোধ ফিলিংস চলে আসে যে আমরা আমাদের নিজের বোনকেই হত্যা করে ফেললাম শুধুমাত্র কয়েকটা সম্পত্তির লোভেই। তাদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, ফলে এই ভুলের জন্য তারা তখন দুজনে মিলে বোসোলাকে দোষারোপ করতে শুরু করে। এসব শুনে বোসোলা বলে যে কার্দিনাল এবং ফার্দিনান্দের কথা মতোই সে ডাচেসকে এবং তার সন্তানকে মেরেছে। এই নিয়ে তাদের মধ্যে ভীষণ বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বোসোলা প্রতিশোধ পরায়ণ হয়ে ডিউক ফার্দিনান্দকে হত্যা করে ফেলে, অর্থাৎ বোসোলা মালফির ডিউক ফার্দিনান্দকে হত্যা করে ফেলে। ফার্দিনান্দকে হত্যা করায় কার্ডিনাল আসে বোসোলাকে হত্যা করার জন্যে, এবং এই কার্ডিনাল এবং বোসোলার মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে উভয়ে লড়াই করার ফলে তারা উভয়েই দুজনকে আহত করে, এবং উভয় একটা পর্যায়ে শেষ পর্যন্ত তারা দুজনেই মারা যায়। অর্থাৎ এই ট্র্যাজেডি যে একটা হিংসা পরায়ণতা কিংবা উচ্চাভিলাষী হওয়া একদমই ঠিক নয়। হিংসা পরায়ণ উচ্চাভিলাষী হলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে না, বরং একটা সমাজ অবশেষে ধ্বংস হয়ে যায়। এই ট্র্যাজেডি দিয়ে জন ওয়েবস্টার মূলত এই কথাগুলি বুঝিয়েছেন যে কখনোই হিংসা পরায়ণ হওয়া যাবে না। এই হিংসা দিয়ে শুধুমাত্র নিজেকে যে নিজেই ক্ষতি করছে তা নয়, বরং একটা সমাজ অবশেষে ধ্বংস হয়ে যাচ্ছে এই হিংসা পরায়ণতার দ্বারা। তো এই ছিল দ্য ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টারের একটি ট্র্যাজেডি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। Thanks everyone.